আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোমায় থাকা রোগের ভালোবাসা গল্পের ৩ নাম্বার তথা শেষ পার্ট নিয়ে চলে আসলাম। তা বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কোমায় পড়ে থাকা মানুষগুলো একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটছে। এটা এখন আর গোপন কিছু নয়। ডক্টর আরিফ রহমান বুঝে গেছেন এটা থামাতে হলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বেড ৩০২ এর রোগীর মৃত্যুর পর পুরো আইসিইউতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নার্সরা একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ মুখ খুলছে না। সবাই জানে সমস্যার কেন্দ্র একটাই, রুম ৩০৫। ডক্টর আরিফ সরাসরি ওই রুমে ঢুকলেন। রাশেদ আগের মতনই শুয়ে আছেন, চোখ বন্ধ, নিঃশব্দ। নাটক করা বন্ধ করো রাশেদ, আরিফ নিচু গলায় বললেন। আমি জানি তুমি সব জানো। তোমাকে ব্ল্যাক ম্যাজিক মানে তুমি কালো জাদুর শিকার হয়েছ। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর রাশেদের ঠোঁট নড়ল, চোখ খুলল ধীরে। তুমি থামতে, এটা পারতে। সে আস্তে বলল, কিন্তু তুমি খুঁজতে এলে। আরিফ এবার থামল না। তোমার জন্য ৩ জন নার্সের জীবন নষ্ট হয়েছে। তার গলা ভারী। তারা কেউ বুঝতেই পারেনি তাদের সাথে কি হয়েছে। রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে এবার আগের মতন ঠান্ডা ভাব নেই। ওরা খুব কাছে ছিল। সে ধীরে বলল, দরজার খুব কাছে। চুপ রাশেদ, আরিফ এবার জোরে ধমক দিলেন। এটা কোনো দরজা না, এটা একটা হাসপাতাল। তিনি এক পা এগিয়ে গেলেন। তুমি যাই হও, এটা এখানেই শেষ হবে। রাশেদ তাকিয়ে রইল। তুমি কি করবে? আরিফ ধীরে বললেন, তোমাকে থামাবো। একই সময় বাইরে নার্স সুমাইয়া দাঁড়িয়ে কাঁপছে। সে আরেক নার্সকে বলছে, আমি জানি না কিভাবে, কিন্তু আমি অনুভব করতাম যেন কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। পেট ফুলে যাচ্ছে, তার চোখে পানি। আমি চাই না আর কেউ এটা ভোগ করুক। এই কথাগুলো আরিফ শুনতে পেলেন দরজার ভেতর থেকেও। তার সিদ্ধান্ত এবার পুরোপুরি পরিষ্কার। ভেতরে আরিফ জরুরি কল দিলেন। 2 জন সিনিয়র ডক্টর আর আনেস্থিয়ার টিম ঢুকলো। কি হচ্ছে স্যার? আরিফ সোজা বললেন, এই রোগীকে লাইফ সাপোর্ট থেকে সরাতে হবে। ঘরের ভেতর নিস্তব্ধতা। স্যার, এটা তো আমি দায়িত্ব নিচ্ছি, আরিফ দৃঢ় গলায় বললেন। এই কেস আর সাধারণ না। সবাই চুপ। কেউ আর বাধা দিল না। রাশেদ এবার হালকা হাসলো। শেষ করতে চাও আমাকে? আরিফ তাকালেন তার দিকে। হ্যাঁ। রাশেদ ধীরে বলল, তাহলে পুরোটা শেষ করো, যে আমাকে নিয়ন্ত্রণ করে। কয়েক মুহূর্ত পরে লাইফ সাপোর্ট মেশিন ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে। মনিটরের শব্দ ধীর হয়ে আসছে। বিপ বিপ বিপ। রাশেদের চোখ এখনো খোলা, লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সে সরাসরি আরিফের দিকে তাকিয়ে, তুমি ভাবছো সব শেষ হবে? আরিফ চুপ। শেষ শব্দ বিপ। মনিটর সোজা লাইন। রাশেদ মাহমুদ মারা গেল। ঠিক সেই মুহূর্তে পুরো আইসিইউতে যেন একটা চাপা ভার হঠাৎ সরে গেল। বাইরে দাঁড়ানো সুমাইয়া হঠাৎ গভীর শ্বাস। তার ভেতরে কেমন কেমন যেন লাগছে। মনে হচ্ছে হালকা লাগছে তার। স্যার, সে ফিসফিস করে বলল, মনে হচ্ছে কিছু একটা শেষ হয়েছে। আরিফ চুপচাপ দাঁড়িয়ে, তার চোখ মনিটরের দিকে। তিনি জানেন এটা সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু প্রয়োজন ছিল। কিছু সিদ্ধান্ত মানুষকে বদলে দেয়, আর কিছু সিদ্ধান্ত অন্যদের বাঁচায়। ডক্টর আরিফ রহমান জানেন না তিনি কোনটা করেছেন, কিন্তু তিনি জানেন তিনি যা করেছেন তা হাসপাতালের জন্য করেছেন। 3 দিন পর হাসপাতাল আবার স্বাভাবিক। কোনো অদ্ভুত ঘটনা নেই, কোনো রোগীর কোনো পরিবর্তন নেই। সব শান্ত। নার্স সুমাইয়া এখন একটু স্বাভাবিক। সে একদিন এসে বলল, স্যার, আমি এখন আর সেই অনুভূতিটা পাই না। আরিফ তাকালেন। কেমন অনুভূতি? সে একটু লজ্জা পেয়ে বলল, যেন কেউ আমার ভেতরে ছিল। আরিফ কিছু বললেন না, শুধু মাথা নাড়ালেন। 1 সপ্তাহ পর হাসপাতালে একটা মিটিং হলো। ঘটনাগুলো অফিসিয়ালি মেডিকেল জটিলতা হিসেবে ক্লোজ করা হলো। নার্সদের বিষয় চুপচাপ চাপা পড়ে গেল। কিন্তু
আরিফ সেটা ভোলেন না। তিনি সুমাইয়ার সাথে আলাদা করে কথা বলেন, তার চিকিৎসার ব্যবস্থা করলেন। তোমার কোনো দোষ নেই, তিনি বললেন, যা হয়েছে সেটা তোমার নিয়ন্ত্রণে ছিল না। সুমাইয়ার চোখে পানি চলে এলো। এক রাতে আরিফ একা আইসিইউতে দাঁড়িয়ে। রুম ৩০৫ এখন খালি, বিছানা বদলে ফেলা হয়েছে, সবকিছু নতুন। তিনি কিছুক্ষণ চুপচাপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে বললেন, শেষ। এইবার সত্যি কোনো উত্তর আসেনি, কোনো শব্দ না, কোনো ছায়া না, শুধু নীরবতা। আরিফ ধীরে ঘুরে বের হয়ে গেলেন। বাইরে ভোরের আলো, একটা নতুন দিন শুরু হয়েছে। কোনো দরজা খোলা নেই। রাশেদের রহস্যময় আচরণ আর নার্সদের সেই আতঙ্কিত রাতগুলো এখন অতীত। ডক্টর আরিফ রহমানের হস্তক্ষেপে রাশেদ মাহমুদের মৃত্যুর পর হসপিটাল যেন দীর্ঘশ্বাস ফেলে বাঁচল। সবাই ভাবল অন্ধকার অধ্যায়ের বুঝি ইতি ঘটেছে, কিন্তু ডক্টর আরিফের নির্ঘুম চোখের পাতা তখনও একটি প্রশ্ন বিঁধেছিল, সবকিছুর মূলে কি শুধুই একজন রোগী, নাকি অন্য কিছু? 2 সপ্তাহ পর এক নিস্তব্ধ সন্ধ্যা, আরিফ তার চেম্বারে পুরনো ফাইলগুলো নিয়ে বসলেন। রাশেদের মেডিকেল রিপোর্ট, নার্সদের ডিউটি রোস্টার আর সিসিটিভি ফুটেজে টাইমলাইন, সবকিছু যেন এক গোলক ধাঁধা। হঠাৎ একটি নাম তার চোখে হুল ফোটালো, শাওন, ওয়ার্ড বয়। প্রতিটি অস্বাভাবিক ঘটনার সময় রাত ৩টার সেই অভিশপ্ত শিফটে ৩০৫ নম্বর রুমের আশেপাশে একজনের ছায়া বারবার দেখা গেছে, সে শাওন। আরিফ নিজের মনেই আওড়ালেন, এটা কি কেবলই কাকতালীয়, নাকি সুপরিকল্পিত কোনো নীল নকশা? পরদিন সকালে ডক্টর আরিফ শাওনকে তার কেবিনে ডাকলেন। শাওন ঘরে ঢোকা মাত্রই বাতাসের তাপমাত্রা যেন কয়েক গুণ ডিগ্রি কমে গেল। তুমি এখানে কতদিন আছো শাওন? আরিফের কণ্ঠ ছিল শীতল। জি, প্রায় 9 বছর স্যার, শাওন আড়ষ্ট গলায় জবাব দিল, তার চোখ অস্থিরতাভাবে মেজের দিকে তাকিয়ে। তাহলে রাশেদ মাহমুদের সেই সময়টাতেও তুমি ছিলে? আমি জানতে চাই ৩০৫ নম্বর রুমে আসলে কি হতো, সত্যটা বলো। ঘরের ভেতরে নীরবতা যেন দেওয়ালগুলোকে চেপে ধরেছে। শাওনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ডক্টর আরিফ এবার টেবিলে ওপর সজোরে হাত চাপালেন। মিথ্যা বললে লাভ নেই শাওন, সব তথ্য তোমার দিকে আঙুল তুলছে। পুলিশ ডাকার আগে সত্যিটা বলো। শাওন হুড়মুড় করে চেয়ারে ভেঙে পড়ল। 2 হাতে মুখ ঢেকে সে ফুপিয়ে উঠল। আমার কারণে কেউ বিপদে পড়ুক আমি চাই না স্যার, আমি শুধু টাকা চেয়েছিলাম। শাওন বলতে শুরু করলো সেই বিভৎস সত্যি। রাশেদকে হসপিটালে আনার পর এক অজ্ঞাত লোক শাওনের সাথে যোগাযোগ করে। লোকটা বলেছিল রাশেদের শরীর খোলা, অর্থাৎ সে অত্যাধিকভাবে দুর্বল, সেখানে কাজ করা সহজ হবে। শাওন টাকার লোভে পড়ে সেই শয়তানি খেলায় নাম লেখায়। প্রতি রাতে সে বেডের নিচে পুরানো কাপড়ে মোড়ানো হার আর তাবিজ লুকিয়ে রাখত। দেওয়ালের অন্ধকার কোণে আঁকত অদ্ভুত সব চিহ্ন, নির্দিষ্ট সময়ে বিড়বিড় করে পড়ত কিছু আদিম কুফরি মন্ত্র। আমি ভেবেছিলাম এগুলো মানুষের মনের ভুল, শাওন কাপা গলায় বলল, কিন্তু যখন দেখলাম নার্সরা অদ্ভুত আচরণ শুরু করেছে, রাতে অদৃশ্য কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে, তখন আমি শিওরে উঠি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে স্যার, ফেরানোর পথ ছিল না। আমি ওই লোকটাকে অনেক খুঁজেছি স্যার, কিন্তু তারে আর পাই নাই। টেকনিশিয়ানদের নিয়ে ৩০৫ নাম্বার রুমে ঢুকলেন। একে একে সরিয়ে ফেলা হলো আসবাবপত্র। মেঝের কার্পেট আর দেওয়ালের পেছনো লুকোনো জায়গা থেকে বেরিয়ে এলো কালো জাদুর সেই বিভীষিকাময় সরঞ্জাম। আরিফ বুঝতে পারলেন রাশেদ মাহমুদ কোনো অলৌকিক কারণে মারা যাননি, বরং তাকে মাধ্যম হিসাবে ব্যবহার করে হসপিটালের পরিবেশ বিষাক্ত করে তোলা হয়েছিল। মানুষের লোভ যে কোনো প্রেতাত্মার চেয়েও ভয়ঙ্কর হতে পারে, তার প্রমাণ এই ৩০৫ নাম্বার রুম। কয়েকদিন পর শাওন এখন জেলে। নার্স সুমাইয়া আবার তার স্বাভাবিক হাসি ফিরে পেয়েছে। সে ডাক্তার আরিফকে কৃতজ্ঞতা জানিয়ে বলল, স্যার,
এখন আর সেই ভারী ভাবটা নেই। মনে হয় দম বন্ধ করা পরিবেশটা কেটে গেছে। ডক্টর আরিফ একা দাঁড়িয়ে আছেন খালি ৩০৫ নম্বর রুমটির সামনে। ঘরটি এখন ঝকঝকে রোদেলা। তিনি দরজার হাতলে হাত রেখে আপন মনে বললেন, সব রহস্যের পেছনে সবসময় জিন ভূতের হাত থাকে না। কখনো কখনো মানুষের সীমাহীন লোভেই যথেষ্ট একটা নরক তৈরি করার জন্য। তিনি রুমের লাইটটা নিভিয়ে দরজা টেনে দিলেন। এইবার সত্যি সব শেষ হলো, সমাপ্ত। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? আশা করি কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তী কি টাইপের গল্প চান কমেন্টে জানাবেন। নেক্সট গল্প